সিইও অফিসের দুই আধিকারিক তাদের অপসারণ করা হলো কেন, তারা কারা, তাদের বিরুদ্ধে কি অভিযোগ জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো কি অভিযোগে সরানো হলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু দীর্ঘ 7 বছরের বেশি সময়সীমা ধরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ডেপুটি সিইও হিসেবে কাজ করে যাচ্ছিলেন সুব্রত পাল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তিনি অত্যন্ত পরিচিত মুখ, এবং কিছুক্ষণ আগেই রাজ্যের কর্মীবর্গ দপ্তরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে সুব্রত পাল যিনি 2005 সালের ব্যাচের WBCS অফিসার, তিনি ডেপুটি সিইও হিসাবে কাজ করতেন সিইও দপ্তরে, তাকে বদলি করা হলো। বদলি করে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সিনিয়র ডেপুটি সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হলো। অর্থাৎ যিনি দায়িত্বে ছিলেন সুব্রত পাল ডেপুটি সিইও, তাকে বদলি করে দেওয়া হলো, এবং নির্বাচন কমিশনের তরফে এই নির্দেশিকা আসার পরেই রাজ্যের কর্মীবর্গ দপ্তরের তরফে এই নির্দেশিকা জারি করা হলো, যেটা যথেষ্টই গুরুত্বপূর্ণ। কারণ তুমি জানো আজকেই রাজ্যের 152টি বিধানসভা আসনে ভোটের নমিনেশনের বিজ্ঞপ্তি জারি হয়েছে, এবং যেদিন নমিনেশনের বিজ্ঞপ্তি জারি হলো সেদিনকেই দীর্ঘ 7 বছরেরও বেশি সময়সীমা ধরে যিনি ডেপুটি সিইও হিসেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কাজ করে আসছিলেন, তাকেই হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো, যা নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে। পাশাপাশি রাজ্যের কর্মীবর্গ দপ্তরের তরফে যে নির্দেশিকা কিছুক্ষণ আগে জারি করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সদ্য যারা ডেপুটেশনে এসেছিলেন অ্যাডিশনাল সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্কে, তাদেরকেও সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ অ্যাডিশনাল সেক্রেটারি পর্যায়ে 2 জন আধিকারিক এসেছিলেন WBCS অফিসার, তাদেরকেও সরিয়ে দেওয়া হয়েছে। জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে একজন আধিকারিক, তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সিইও দপ্তরে মোট 4 জন WBCS অফিসার ছিলেন যারা কাজ করছিলেন, তার মধ্যে একজন সুব্রত পাল, তিনি দীর্ঘ 7 বছরেরও বেশি সময়সীমা ধরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কাজ করেছেন, তাকে সরিয়ে দেওয়ার নির্দেশিকা রাজ্যের কর্মীবর্গ দপ্তরের তরফে জারি করা হলো। পাশাপাশি আরো 3 জন যারা সদ্য ডেপুটেশনে এসেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে, যার মধ্যে 2 জন অ্যাডিশনাল সেক্রেটারি এবং একজন জয়েন্ট সেক্রেটারি সিইও দপ্তরে তারা কাজ করছিলেন, তাদেরকেও নতুন জায়গায় দিয়ে দেওয়া হলো। ফলত এই রদবদল কেন হলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে। ধন্যবাদ সোমরাজ। ভোট প্রস্তুতির মাঝে সিইও অফিসের দুই আধিকারিককে সরিয়ে দেওয়া হলো। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ডেপুটি সিইও সুব্রত পাল, তাকে সরিয়ে দেওয়া হলো। তার জায়গায় স্বাস্থ্য দপ্তরের অ্যাডিশনাল সেক্রেটারি রাহুল নাথকে আনা হলো ডেপুটি সিইও হিসেবে। এছাড়া আরো এক আধিকারিক, তাকে অপসারণ করা হলো। তবে কি কারণে এই অপসারণ, সে বিষয়ে কমিশন কোনো কিছু স্পষ্ট করেনি, কোনো কারণ স্পষ্ট করেনি। আর এর আগে আমরা দেখেছি রাজ্যের প্রশাসনে খোলনলচে বদলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তার কারণ একের পর এক বদলি, আর এই খোলনলচে বদলে দেওয়া নিয়েই নতুন জনস্বার্থ মামলা হাইকোর্টে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মামলা করেছেন। আমার সঙ্গে অর্ণব রয়েছেন, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, এই মামলার বিষয়ে জানতে চাইবো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের করা জনস্বার্থ মামলা। দেখো অতনু, সোমরাজ, যে খবর দিল দর্শকদের, সেই 2 সংখ্যা যোগ করলে এই মুহূর্তে কমিশন 373 জন আধিকারিককে বদল করলো। সংখ্যাটা কিছুক্ষণ আগে পর্যন্ত ছিল 371, সেই সংখ্যাটা বর্তমানে দাঁড়ালো 373। এবং সর্বশেষ যে 2 জন, তারা নির্বাচন কমিশনেই কাজ করছিলেন। অর্থাৎ এই যে খোল নলচে বদলে ফেলা, যে একটা অঙ্গ প্রশাসনিক, এই সমস্ত আধিকারিকরা একটা অঙ্গ প্রত্যঙ্গ হয়ে কাজ করে সরকারের পরিষেবা প্রদানের ক্ষেত্রে, তাদের একটা বড় ভূমিকা থাকে। এবং আজকে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে জানান যে গতকাল 267 জন আধিকারিককে বদল করা হয়েছে। এই 267 জনের মধ্যে 83 জন দ্বিতীয় ব্লক ডেভেলপমেন্ট অফিসার, আর বাকি জন হচ্ছেন ওসি বা ইন্সপেক্টর ইনচার্জ। এই বিপুল পরিমাণ আধিকারিককে সরিয়ে দিয়ে কার্যত যে সরকার 2021 সালে নির্বাচিত হয়েছিল মানুষের দ্বারা, যে সরকারের মেয়াদ 6 মে 2026 পর্যন্ত রয়েছে, কাজেই সেই মেয়াদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই সরকার 6 মে 2026 পর্যন্ত রাজ্যের মানুষের পরিষেবা প্রদানের প্রশ্নে তারা রাজ্যের মানুষের কাছে দায়বদ্ধ। কিন্তু এই অবস্থায় মুখ্য সচিব থেকে একেবারে নিচ পর্যন্ত, ব্লক লেভেল পর্যন্ত এইভাবে আধিকারিক বদল হলে প্রশাসন পরিষেবা প্রদানের প্রশ্নে কোথাও একটা আপোষ করা হয়। কাজে এই সিদ্ধান্ত হুইমিসিক্যাল সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক। কমিশনের এই ধরনের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট এই মর্মে নতুন করে জনস্বার্থ মামলা হলো, এবং মামলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মামলাটি মঙ্গলবার, কালই
শুনানির জন্য দিন নির্দিষ্ট করেছে আপাতত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ। এখনো পর্যন্ত হিসেব যা বলছে তাতে 373 জন রাজ্য প্রশাসনের বদলি হয়েছে, কমিশন বদলি করেছে এবং ICOC সহ 267 জন অফিসারের বদলি। আর তা নিয়েই নতুন জনস্বার্থ মামলা কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। আগামীকাল হয়তো হাইকোর্টে এই মামলার শুনানি হতে পারে। রাজ্য প্রশাসনের এই খোলনলচে বদল নিয়ে এবার তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি আর কমিশনকে একযোগে আক্রমণ, অফিসারদের অসম্মান করা হয়েছে অভিযোগ করলেন, বিজেপি ঘনিষ্ঠদের নিয়োগের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ও জগাই মাধাই, তোমার যদি এতই ক্ষমতা আর তোমায় যদি জনগণ ভালোইবাসে, তা তুমি ভোট কাটছো কেন? প্রশাসন ভাগ করছো কেন? অফিসারদের অসম্মান করছো কেন? যারা একদিন রিলিফ করেছে, রিহ্যাবিলিটেশন করেছে, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়িয়েছে, সবাইকে বাদ দিয়ে দেখছো শুধু বিজেপির আত্মীয় কে আছে হুকুম পাচ্ছে, বিজেপির আত্মীয় কে আছে, বিজেপির সেই রাজ্যে MLA কে আছে, অন্য রাজ্যে বিজেপির RSS কে করে, তাদের নিয়ে এসে তোমরা ভাবছো তৃণমূলকে জব্দ করবে। আমি বলি এতে উল্টো রিয়াকশন হবে, একটা ভোটও মানুষ তোমাদের দেবে না। আমরা দেখেছি ভোটের দিন ঘোষণার পর থেকে নির্বাচন কমিশন একের পর এক পুলিশ প্রশাসনের শীর্ষস্তরে বদল ঘটিয়ে এসেছে, একরকম খোলনলচে বদল যাকে বলা যায়। এবার 18 জেলার 83 জন বিডিওকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুরে বিডিও বদল হলো। গত 15ই মার্চ রবিবার বিধানসভা ভোট ঘোষণা করে কমিশন। ভোট ঘোষণার পর মাঝরাতে বেনজির বদল করে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়া হয়। এরপর একের পর এক বদলি। এবার ব্লক স্তরের প্রশাসনে খোলনলচে বদল। রবিবার 18 জেলায় 83 জন বিডিওকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি বিডিও বদল পূর্ব মেদিনীপুরে। এই জেলায় 14 জন বিডিওকে সরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন নন্দীগ্রাম 1 এবং নন্দীগ্রাম 2 এর বিডিও। এছাড়াও দক্ষিণ 24 পরগনার 11 জন বিডিওকে সরিয়ে দিয়েছে কমিশন। উত্তর 24 পরগনায় 7, পূর্ব বর্ধমানে 7, মালদায় 6, বীরভূম এবং নদিয়ায় 5 জন করে বিডিওকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বেশ কিছু জেলায় বিডিওদের বদলি করে দিয়েছে কমিশন। ভোট ঘোষণা হওয়ার পর থেকেই একের পর এক বদল। পুলিশ ও প্রশাসনের খোলনলচে বদলে দেয় নির্বাচন কমিশন। 15 মার্চ বিকেলে ভোট ঘোষণা। 15 মার্চ মাঝরাতে বেনজির বদল। মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে বদলে দেয় কমিশন। 16 মার্চ আরও 3 গুরুত্বপূর্ণ পদে বদল। রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা এবং কলকাতার পুলিশ কমিশনার। পরের দিন 17 মার্চ আবারও বদল। এডিজি দক্ষিণবঙ্গ, এডিজি উত্তরবঙ্গ, 4 কমিশনারেটের সিপি এবং 12 জন এসপি। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদেও বদল করা হয়। এরপর রাজ্যের 20 জেলার 73 জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এবার ব্লক স্তরে বদল। 18 জেলার 83 জন বিডিও বদল। নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই প্রশাসনিক মহলের উচ্চ স্তরে বদলি বা রদবদল হয়েছিল, তবে এবার ব্লক স্তরে বদলি করল নির্বাচন কমিশন। 83 জন বিডিও বা ARO কে বদলি করা হলো নির্বাচন কমিশনের তরফে। ক্যামেরায় সায়ন্তনের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা। এডুকেশন থেকে নাম বাদ চলে গেল প্রার্থীর। ফারাক্কার কংগ্রেস প্রার্থী নাম বাদ। তাহলে এবার তুমি মনোনয়ন জমা দেবেন কিভাবে? জরুরি ভিত্তিতে হাইকোর্টের হস্তক্ষেপের আর্জি করছেন মোতাব শেখ। অর্ণব রয়েছেন আমার সঙ্গে। অর্ণব, কি প্রক্রিয়া হতে পারে, আইনি প্রক্রিয়া হতে পারে এক্ষেত্রে?
দেখো ওখানে গতকাল কংগ্রেস হাইকমান্ড আমাদের রাজ্যের 294টা লোকসভা বিধানসভা আসনের মধ্যে 284টা প্রার্থী ঘোষণা করে, কিন্তু বেশ কিছু আসনে তারা প্রার্থী ঘোষণা করতে পারেনি। এবং যেমন তার অন্যতম উদাহরণ ফারাক্কায় দল থেকে যিনি দলের লেটার হেডে যিনি টিকিট পেয়েছেন তিনি মহতাব শেখ, কিন্তু তার নাম অ্যাডজুডিকেশনের থেকে ডিলিট হয়ে গেছে, অর্থাৎ তিনি ভোটার নন এই মুহূর্তে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, জুডিশিয়াল অফিসারদের এই সিদ্ধান্ত অনুযায়ী। তাহলে তিনি কিভাবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিভাবে তিনি প্রার্থী হবেন? এবং যেহেতু তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় জুডিশিয়াল অফিসারদের এই কর্মকাণ্ডের জন্য, তাই অল ইন্ডিয়া কংগ্রেস তাদের যে কমিটি রয়েছে সেই কমিটিও তার নাম প্রার্থী তালিকায় রাখতে পারেনি, কিন্তু দলের তরফে তিনি যে টিকিট পেয়েছেন এই মর্মে দিল্লি এবং একই সঙ্গে রাজ্য থেকে তাকে লেটার হেডে চিঠিও দেওয়া হয়েছে। এই অবস্থায় তড়িঘড়ি তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন এবং তিনি বলেন যে এই যেভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তের মধ্যে প্রচুর গলদ রয়েছে, তিনি অ্যাডজুডিকেশনে কখনোই বাদ দিতে পারেন না, তার একাধিক ডকুমেন্ট রয়েছে। প্রধান বিচারপতি জানিয়েছেন যেহেতু SIR সংক্রান্ত যাবতীয় বিষয়টির বিচার বিবেচনা এবং সিদ্ধান্ত নিচ্ছে দেশের শীর্ষ আদালত, তাই কলকাতা হাইকোর্টের এই জায়গায় বিচার বিভাগীয় পর্যবেক্ষণ রাখার জায়গাটা খুব সংক্ষিপ্ত। এই অবস্থায় মামলা দায়ের করেছেন তিনি, এই ফারাক্কার যিনি কংগ্রেস প্রার্থী, এবং একই সঙ্গে মামলা কালই যাতে শুনানি হয় সেই চেষ্টা করা হচ্ছে। যদি কলকাতা হাইকোর্ট যিনি রিলিফ না পান সুপ্রিম কোর্টে সরাসরি 1 এপ্রিল মামলা করবেন, এমনটা তার আইনজীবীরা জানিয়েছেন। একই সঙ্গে তোমরা জানিয়ে রেখে শুধু মহতাব শেখ নয়, আরো 7 জন কংগ্রেস প্রার্থী যারা দলের সিদ্ধান্তে নির্বাচিত হয়েছেন তাদের কিন্তু একেবারে একই রকম ভাবে অ্যাডজুডিকেশনে কেউ রয়েছেন বা কেউ ডিলিট হয়েছেন এমন পরিসংখ্যান রয়েছে কংগ্রেস তরফে। কাজে সব বিষয়টি নিয়ে এবার তারা আদালতে দ্বারস্থ হতে চলেছেন, কারণ কংগ্রেসের 8 জন যারা প্রার্থী রাজ্যতে হবে তাদের নাম অ্যাডজুডিকেশন এখনো রয়েছে অথবা তাদের নাম ডিলিট হয়েছে। ধন্যবাদ। এদিকে কিছুটা হলেও স্বস্তি তৃণমূল শিবিরে, তার কারণ গোয়ালপুকুরের তৃণমূল প্রার্থী গোলাম রাব্বানির নাম তালিকায় উঠল। 4র্থ সাপ্লিমেন্টারি তালিকায় তৃণমূল প্রার্থী গোলাম রাব্বানির নাম উঠল। এর আগে পর্যন্ত যে লিস্টগুলো বেরিয়েছিল সেই সাপ্লিমেন্টারি লিস্টে তার নাম ছিল না, একটা টেনশন কোথাও কাজ করছিল না। এবার তো নাম উঠলো। চঞ্চল রয়েছে আমার সঙ্গে ফোনে। চঞ্চল, গোলাম রাব্বানি কি বলছেন? দেখো তোমাকে জানিয়ে রাখি যে প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় যখন নাম প্রকাশ হয়নি গোলাম রাব্বানির, তখন থেকেই একটা কিন্তু টেনশনে ছিল যে এবং অস্বস্তিতে পড়ে গেছিল যে তার নাম উঠবে কি উঠবে না। এরপর একের পর এক যখন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয় তারপরেও তার নাম ওঠেনি, কিন্তু শেষমেশ 4র্থ তালিকায় তার নাম উঠেছে এবং নাম উঠাতে কিন্তু অনেকটা স্বস্তিতে রয়েছে। তবে তার একটা অভিযোগ রয়েছে যে তার নাম উঠেছে কিন্তু বাকি যে 78,000 ভোটার যে রয়েছে সাপ্লিমেন্টারি তালিকায় তাদের নাম কিন্তু এখনো পর্যন্ত কিন্তু উঠে নাই। এই নিয়ে কিন্তু এক প্রকার কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে উঠে দিয়েছেন তার একটা বক্তব্য হচ্ছে যে তিনি যে নমিনেশন করতে যাবেন তাকে নিয়ে যাবেন। এই যে ভোটার রয়েছে 78,000 ভোটার, তারা যদি নাম না ওঠে তাহলে তার নমিনেশন করাটা ঠিক হবে না, এমনটা কিন্তু তিনি দাবি করছেন। ধন্যবাদ। আরো একটি স্বস্তির খবর তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের জন্য, তার কারণ এবার তার ভোটে দাঁড়াতে আর কোনো নমিনেশন ফাইল করতে কোনো রকম কোনো অসুবিধার জায়গা থাকলো না। রেল তাকে টার্মিনেট করলো। এর আগে ভোটে লড়তে চেয়ে ইস্তফা দিয়েছিলেন, কিন্তু তা তখন গ্রহণ হয়নি। কোন পরিস্থিতিতে ছিল এবং সেখান থেকে কতটা সমস্যা হতে পারত, এখন তো স্বস্তি, এখন তো নমিনেশন ফাইল করতে পারবেন। তবে কি পরিস্থিতিতে ছিল জটিলতা জানবো। আমার সঙ্গে শান্তনু রয়েছেন। শান্তনু, গত 16ই মার্চ কিন্তু রেলের চাকরি থেকে ইস্তফাপত্র জমা দিয়েছিল রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন। তার বক্তব্য ছিল সে রেলে যে ওয়েলফেয়ার ইন্সপেক্টর পদে চাকরিতে কর্মরত ছিলেন উত্তর পূর্ব রেলে, সেখান থেকে তিনি ইস্তফা দিয়ে ভোটে লড়তে চান, অর্থাৎ নির্বাচনে লড়বেন এবং প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দেওয়ার জন্য তার এনওসি প্রয়োজন রয়েছে। সেই কারণে ইস্তফাপত্র জমা দিয়ে তিনি রেলের কাছে কিন্তু এনওসি চেয়েছিলেন, কিন্তু রেল কিন্তু যেটা দেখা যাচ্ছে তার এনওসি আটকে দিয়ে বরং তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে গত 9ই মার্চ। এরপরে কিন্তু নানাভাবে মৌখিকভাবে বিভিন্ন আবেদন নিবেদনের পরেও যখন কোনো কাজ হচ্ছিল না, তখন কিন্তু স্বপ্না বর্মন কিন্তু কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হন এবং 16ই মার্চ কিন্তু ইস্তফাপত্র জমা দেওয়ার বিষয়টি নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হন
তারপর আদালত গত মঙ্গলবার সেই মামলার কিন্তু শুনানি শুরু হয় এবং গত শুক্রবার আদালত থেকে যেটা বলা হয়েছিল যে রেলকে আজ সোমবারের মধ্যে তাদের অবস্থান অর্থাৎ তাদের কি বক্তব্য রয়েছে তা জানানোর, যেটা স্বপ্না বর্মন জানাচ্ছেন তার ইস্তফা মঞ্জুর করেছে রেল এবং তাকে টার্মিনেট করা হয়েছে তার চাকরি থেকে। অর্থাৎ তার যে টার্মিনেট, তিনি যে চেয়েছিলেন যে চাকরি করবেন না, অর্থাৎ রেলের যে সমস্ত দায় দায়িত্ব, একজন চাকরি থেকে অবসর নিলে বা চাকরি ছেড়ে দিলে পরে রেলের যে দায় দায়িত্ব অর্থাৎ চাকরি ক্ষেত্র থেকে তার যে পিএফ গ্র্যাচুইটি সংক্রান্ত যে সকল বিষয় থাকে তিনি লিখিতভাবে জানিয়ে দিয়েছেন তিনি কোনো রকম ক্লেম করবেন না। সেক্ষেত্রে তার এনওসি দেওয়ার ক্ষেত্রে আটকে ছিল। এখন টার্মিনেট করার পর তিনি যেটা মনে করছেন যে তার যে মনোনয়নপত্র জমা দেওয়া যায় আগামী সপ্তাহে তিনি মনোনয়নপত্র জমা করবেন, সেক্ষেত্রে কিন্তু আর সামনে কোনো বাধা থাকছে না। তার কারণ হচ্ছে তাকে টার্মিনেট করার অর্থই হচ্ছে যে তার আর চাকরি নেই, অর্থাৎ রেলের সাথে তার যে চাকরির যে যোগসূত্র ছিল সেটা ছিন্ন হয়ে গেল। যেটা মনে করা হচ্ছে যে 2-1 দিনের মধ্যেই অর্থাৎ খুব তাড়াতাড়ি রেল তার এনওসিও পাঠিয়ে দেবে এবং তার নির্বাচনে লড়ার ক্ষেত্রে যে বাধা হয়ে দাঁড়িয়েছিল, যে সমস্যা তৈরি হয়েছিল, যেটা নিয়ে কিছুটা মানসিক চাপের মধ্যেও ছিলেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী তথা এশিয়াদের সমাজী স্বপ্না বর্মন, সেক্ষেত্রে আর কোনো বাধা থাকছে না। অর্থাৎ তিনি সরাসরি ভোটে লড়ার ক্ষেত্রে কিন্তু এক কথায় ছাড়পত্র পেয়ে গেলেন। এখন সময়ের অপেক্ষা রেল কখন তার এনওসি তাকে হাতে তুলে দেয়। ধন্যবাদ। দমদমে দলের সমস্যায় সরব ব্রাত্য বসু। দলের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব মানবেন না হুঁশিয়ারি দিচ্ছেন দলীয় কর্মী সভায়। কিন্তু দমদমের তৃণমূল প্রার্থী এই হুঁশিয়ারি দিচ্ছেন কেন সে প্রসঙ্গে যাব, তবে তার আগে কি হুঁশিয়ারি, কি বলছেন ব্রাত্য বসু শুনো। কর্মীরা একটুখানি বিচ্ছিন্ন হয়ে আছে, অনেকগুলো গোষ্ঠীতে পরিণত হয়েছে। আমি বলছি আমার ভোটে আমি কোনো গোষ্ঠীবাজি মানবো না, আমি কোনো লবিবাজি মানবো না। আমি ভোটের শেষে প্রত্যেকটা বুথে প্রত্যেকটা পার্টে কি রেজাল্ট হয়েছে দেখবো, এই প্যাকেজ থেকে রিপোর্ট নেবো, তারপর নেতৃত্বে চিঠিকে জানাবো 27 সালে এখান থেকে কোন কর্মীকে আমাদের পুরো প্রতিনিধি করা যেতে পারে। অনুপ আছে আমার সঙ্গে ফোনে। অনুপ, আমরা যদি দমদমের গত 5 বছরে দেখি এই দমদম বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে আজ ভোটের মুখে কেন বলতে হচ্ছে ব্রাত্য বসুকে যে কোনো রকম লবিবাজি মানব না? দমদমের দলীয় সমস্যা, সেই সমস্যা নিয়েই ক্ষুব্ধ একেবারে দমদমের তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু। গত 5 বছর ধরে লক্ষ্য করলে দেখা যাবে একাধিক পরিস্থিতি দমদমে বারবার হয়েছিল। কখনো কাউন্সিলর তার সেখানেই কিন্তু দেখা গেল ব্রাত্য বসু দলীয় যে সমস্যা সেই সমস্যা নিয়েই কিন্তু একেবারে ক্ষুব্ধ তিনি, এমনটা বোঝা গেল। তার কারণ 3 নম্বর ওয়ার্ডে একটি কর্মী সভায় তিনি যখন যোগ দেন এবং সেখানে তিনি বলেন কর্মীরা এখানে ভালো আছে, তবে ছত্রভঙ্গ আছে, অনেকগুলো গোষ্ঠীতে পরিণত হচ্ছে। আমি বলছি আমার ভোটে কোনো গোষ্ঠীবাজি মানবো না, পুরো বিষয়টা লবিবাজি মানবে না এবং ভোট শেষে কিন্তু বুথে বুথে কত রেজাল্ট কি হয়েছে সেগুলো খতিয়ে আইটাকে দেখার পরে পরবর্তী সময় দলীয় নেত্রীকে তিনি গোটা বিষয়টি জানাবেন। তারপরে 2027 সালে পৌরসভা নির্বাচনে কারা কারা প্রার্থী হবে এবং টিকিট পাবে এই বিষয় চূড়ান্ত করবে। এবং দমদমের এই গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়, এর আগেও কিন্তু বারবার বিগত 5 বছর দেখা গেছিল ব্রাত্য বসু যখন জিতে বিধায়ক হন তার পরবর্তী ক্ষেত্রে একাধিক পরিস্থিতি, কখনো তার ঘনিষ্ঠ কাউন্সিলর তারা পদত্যাগ করেছে, কখনো বা তাদের নিজস্ব কাউন্সিলর নিয়ে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এবং এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েই কিন্তু একেবারে দলীয় যে বিষয় সেটা নিয়ে তিনি কিন্তু একেবারে ক্ষুব্ধ। সেই কারণেই এই চরম হুঁশিয়ারি কিন্তু তার দলের যে সমস্ত প্রতিনিধি যারা ভোটে তার হয়ে লড়াই করবে তাদেরকে দিলেন, এমনটা বলা চলে। ধন্যবাদ। সি অফিসের সামনে ছবি দেখছেন আপনারা। সি অফিসের সামনে তৃণমূল কর্মী সমর্থকরা তারা সেখানে রয়েছেন, তাদের বিক্ষোভ। এখান থেকে আবির রয়েছেন আমার সঙ্গে, আবিরের সঙ্গে একবার কথা বলবো। তৃণমূলে প্রচুর কর্মী সমর্থক রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে। একটু তোমার থেকে জানতে চাইবো কি হচ্ছে ওখানে। দেখো, কিছুক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনটে পৌঁছাবেন।
তৃণমূলের তরফ থেকে কম সিট নিয়ে লাগাতার যে অভিযোগ গত কয়েকদিন ধরে করা হচ্ছিল, নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরে কি ব্যবস্থা তা নিয়ে তিনি তুলে ধরবেন। কি অভিযোগ সামনের একেবারে ছবি তোমাকে আমি দেখাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ যে তৃণমূল কংগ্রেসের কলকাতার বিভিন্ন যারা প্রার্থীরা রয়েছেন তাদের বিভিন্ন কেন্দ্র থেকে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা এই মুহূর্তে এখানে উপস্থিত হয়ে গেছেন এবং তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। পুলিশের তরফ থেকে অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে, ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা বিক্ষোভকারীদের যে প্রধান যে ভেতরে প্রবেশ করার যে জায়গা সেখান থেকে তারা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। ঠিক সামনে তুমি দেখতে পাচ্ছ যে এখানে শ্রেয়া পান্ডে, যিনি মানিকতলার প্রার্থী, শশী বাজার এখানে প্রার্থী, সন্দীপন সাহা এন্টালির প্রার্থী এবং শান্তনু সেন তাকেও দেখা যাচ্ছে তিনি এখানে উপস্থিত হয়ে গিয়েছেন। আর কিছু সময়ের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত হবেন এবং এখনো পর্যন্ত যে খবর তিনি ভেতরে যাওয়ার তিনি চেষ্টা করবেন। ছবিতে তুমি দেখো যে ব্যারিকেডের সামনে একদম ঠেলাঠেলি চলছে, অর্থাৎ ব্যারিকেড করছে। তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক যারা এখানে রয়েছেন তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন, যদিও পুলিশের তরফ থেকে তাদেরকে এখনো পর্যন্ত প্রতিরোধ করতে পারা গেছে। ফলে উত্তেজনা অবশ্যই রয়েছে, যেটা সি অফিসের বিভিন্ন দিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জমায়েত হয়ে রয়েছে। গত জানুয়ারি মাস থেকে আমরা দেখেছি যে লাগাতার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ফর্ম 7 নিয়ে তারা বারবার ধরে তারা অভিযোগ করেছে এবং তাদের বক্তব্য যে ফর্ম 7-এর সুযোগ নিয়ে বিভিন্ন সময় দাঁড়িয়ে কোথাও একটা ষড়যন্ত্র করা হচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে এই চক্রান্ত বিজেপি করছে এবং পরিকল্পিতভাবে ভুল তথ্য দিয়ে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে, যা ভোটার তালিকা সংশোধন বা এফআইআর এর প্রক্রিয়াকে প্রভাবিত করেছে। এবং এর আগেও আমরা দেখেছি একাধিকবার এই নিয়ে নানা অশান্তির ঘটনা গোটা রাজ্যে বিভিন্ন জায়গাতে ঘটেছিল। এই ফর্ম নিয়ে যে অভিযোগের যে বিষয়, এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পরিষ্কার করে অভিযোগ করা হচ্ছে যে এখনো পর্যন্ত যে সাপ্লিমেন্টারি যে তালিকা, সেই তালিকা তারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারছেন না অনেক মানুষজন। কবে কোথায় মানুষজন তাদের কি অবস্থার মধ্যে পড়তে হবে তা তারা জানেন না। বহু মানুষজন এখনো পর্যন্ত সমস্যায় যে কি হবে, তাদের যারা নাম ডিলিটেড হয়ে যাচ্ছে, ট্রাইব্যুনালে তারা কিভাবে অভিযোগ করবেন, এই নানা ধরনের অভিযোগ তারা করছেন। তো এই অভিযোগগুলোকে নিয়ে আজকে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দেখা করবেন বলে এখনো পর্যন্ত খবর। তবে তার আসার আগেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সি অফিসের বাইরে এই ধরনের বিক্ষোভ প্রদর্শন চলছে, তোমাকে আমি এখনো দেখালাম। ধন্যবাদ আবির। অপর সহকর্মী সোমরাজ রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, তুমি কি দেখতে পাচ্ছ? দেখো, তৃণমূলপন্থী বিএলওদের একাংশ এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই মুহূর্তে স্ট্যান্ড রোডে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। কেন এই বিক্ষোভ? তার কারণ তৃণমূল কংগ্রেসের বিশেষ করে কর্মী সমর্থকদের তরফে যে অভিযোগ উঠে আসছে ফর্ম 6 এবং ফর্ম 7-কে কেন্দ্র করে। ফর্ম 6, ফর্ম 7 পিও দপ্তরে নিয়ে আসা হচ্ছে নাম তোলা এবং নাম বাদ দেওয়ার জন্য। তা নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের তরফে অভিযোগ করা হচ্ছে। পাশাপাশি তুমি দেখেছো যে ইতিমধ্যেই 4টি সাপ্লিমেন্টারি লিস্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এবং জাতীয় নির্বাচন কমিশনের তরফে প্রকাশ করা হয়েছে আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের। কিন্তু এই 4টি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হলেও এখনো পর্যন্ত জেলা শাসকদের তরফে বুথে সেই লিস্ট টাঙানো হয়নি। পাশাপাশি নির্বাচন কমিশনের তরফে এখনো পর্যন্ত নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি, যে তথ্যতে তারা এখনো পর্যন্ত জানাতে পারেনি যে কত সংখ্যক ভোটারের নাম বাদ গেল, কত সংখ্যক ভোটারের নাম যুক্ত হলো তালিকায় এবং তার সঙ্গে কত সংখ্যক তালিকা তারা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন। তুমি জানো, আজকেই বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের 152টি বিধানসভা আসনের ভোট গ্রহণের জন্য যে ভোট হবে 23 এপ্রিল। কমিশন সূত্রে যা জানা গেছিল গতকাল পর্যন্ত যে 152টি বিধানসভা আসনের জন্য আজ থেকে আর সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে না, কারণ যেহেতু আজ থেকে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে। ফলত যারা আন্ডার অ্যাডজুডিকেশনে এখনো রয়েছেন 152টি বিধানসভা আসনে, যাদের সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে না, তাদের ভবিষ্যৎ কি হবে সেই বিষয় এখনো পর্যন্ত নিশ্চিত কোনো উত্তর নেই কমিশনের তরফে। যদিও গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছিলেন যা হবে আইন মেনে করা হবে। পাশাপাশি
যেটা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বা তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, এই যে বারবার আইএস থেকে শুরু করে আইপিএস অফিসারদের রদবদল, গতকালও তুমি দেখেছো যে সাম্প্রতিক সময় সব থেকে বড় রদবদল করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে, যেখানে 170 জনেরও বেশি আইপিএসিদের রদবদল করা হয়েছে, যা সাম্প্রতিক সময় সব থেকে বেশি সংখ্যক বদলি নির্বাচন কমিশনের তরফে রাজ্যের বিধানসভা ভোটকে সামনে রেখে। তা নিয়েও ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। ফলত একাধিক ইস্যুকে সামনে রেখে এই বিক্ষোভ কর্মসূচি। অন্যদিকে তৃণমূলপন্থী বিএলওদের একাংশের দাবি যে বারবার দেখা যাচ্ছে এসআইআর কে কেন্দ্র করে বিএলওরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। তার কারণ আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের একাধিক ভোটারদের নাম বাদ গেছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি এখানে তোলা হচ্ছে। সোমরাজ ধন্যবাদ। আমি একবার প্রীতির সঙ্গে কথা বলবো। প্রীতি, মূল যে দাবিগুলো নিয়ে এই বিক্ষোভ চলছে একবার তোমার থেকে জানতে চাইবো। দেখো, প্রাথমিকভাবে তৃণমূলপন্থী বিএলও যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ দেখান, তাদের মধ্যে তাদের সহকর্মীরা তাদের আত্মহত্যার ঘটনা আমরা দেখেছি এবং তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বারবার সরব হয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও সরব হয়েছিলেন। তাদের বক্তব্য যে 28 তারিখ যে ফাইনাল ড্রাফট রোল বা ফাইনাল তালিকা বেরিয়েছিল, সেই তালিকার পর থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে বা অফিসিয়ালি কোনো সংখ্যা দেওয়া হয়নি নির্বাচন কমিশনের তরফে। ইতিমধ্যে 4টে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে এবং সেই সাপ্লিমেন্টারি লিস্টে কিন্তু আনুমানিক কত নাম্বার রয়েছে সেটা আমরা জানলেও আনুষ্ঠানিকভাবে সিইও দপ্তরের তরফে, অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে বা ইলেকশন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনের তরফে কিন্তু কোনো আনুষ্ঠানিক ফিগার দেওয়া হয়নি, অর্থাৎ সংখ্যা দেওয়া হয়নি। 28 তারিখের পর থেকে এই সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে এবং তারপরে তাতে গ্রিন সিগন্যাল পেয়েছেন বহু ভোটারের নাম বাদ গিয়েছে। কত নাম অ্যাড হয়েছে, কত নাম বাদ গিয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল যে তালিকা, সেই তালিকায় কিন্তু অ্যাড অন হয়নি। তোমাকে জানিয়ে রাখি, প্রথম দফার জন্য যে 152 যে বিধানসভা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাদের যে নোটিফিকেশন গ্যাজেট তা আজ থেকে শুরু হয়ে গিয়েছে এবং মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। এখন দেখাচ্ছি, দেখো যে তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু বিক্ষোভ সরাসরি সেই ছবি দেখছি। প্রীতি, ধন্যবাদ। সরাসরি সেই ছবি সিইও দপ্তরের সামনে থেকে।